আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। জেফ্রি অ্যাপস্টেইন নামটি আজ আর কেবল একজন কুখ্যাত যৌন অপরাধীর পরিচয় নয়, এটি একবিংশ শতাব্দীর বৈশ্বিক ক্ষমতা কাঠামো, রাজনৈতিক নৈতিকতা, অভিজাত শ্রেণীর দায়মুক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির অদৃশ্য নেটওয়ার্ক বোঝার একটি প্রতীক। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে সম্প্রতি প্রকাশিত ৩ মিলিয়নেরও বেশি নথি ও যোগাযোগের তথ্য নতুন করে প্রমাণ করেছে যে অ্যাপস্টেইনের অপরাধ কেবল ব্যক্তিগত বিকৃতি বা বিচ্ছিন্ন মানবিক পতন ছিল না, বরং তা গভীরভাবে জড়িয়ে ছিল বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রগুলোর সঙ্গে। এই নথিগুলো প্রকাশের পর যে রাজনৈতিক ঝড় শুরু হয়েছে তা যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নরওয়ে ও স্লোভাকিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নথিতে নাম থাকা মানেই কেউ অপরাধী এমন কোনো আইনি সিদ্ধান্ত নেই, কিন্তু প্রশ্ন উঠছে একজন দণ্ডিত যৌন অপরাধীর সঙ্গে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতা, কূটনীতিক, রাজনীতিক ও রাজপরিবারের সদস্যদের এত ঘনিষ্ঠ ও ধারাবাহিক যোগাযোগ কিভাবে সম্ভব হলো এবং কেন সেই যোগাযোগ এত বছর ধরে প্রশ্নের ঊর্ধ্বে রয়ে গেল। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম সরাসরি কোনো অপরাধমূলক অভিযোগে আসেনি, কিন্তু তার ঘনিষ্ঠ শিল্পপতি অনিল আম্বানির মাধ্যমে অ্যাপস্টেইনের সঙ্গে যোগাযোগের যে বিবরণ নথিতে উঠে এসেছে তা ভারতের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে। ২০০৮ সালের অ্যাপস্টেইন প্রথম দফায় দোষী সাব্যস্ত হওয়ার পরও অনিল আম্বানির সঙ্গে তার নিয়মিত ইমেইল ও মেসেজ বিনিময় ছিল। এসব বার্তায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত নতুন রাষ্ট্রদূতদের মূল্যায়ন, মোদির সম্ভাব্য মার্কিন সফর, ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের কৌশল এবং এমনকি ইসরায়েল সম্পর্কিত কৌশলগত আলোচনা পর্যন্ত উঠে এসেছে। ২০১৭ সালে মোদির যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সফরের সময়কাল অ্যাপস্টেইনের বার্তায় যে আত্মতুষ্ট মন্তব্য পাওয়া যায়, ইট ওয়ার্ক, তা নিছক আত্মপ্রচার নাকি বাস্তব প্রভাবের প্রতিফলন, সে প্রশ্ন আজও অমীমাংসিত। তবে এতটুকু স্পষ্ট যে ভারতের ঐতিহাসিক ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরে এসে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার যে নাটকীয় পরিবর্তন, তা কেবল আদর্শিক নয়, বরং ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের ফল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাপস্টেইনের মন্তব্যকে একজন দণ্ডিত অপরাধীর আবর্জনাপূর্ণ কল্পনা বলে উড়িয়ে দিলেও বিরোধী কংগ্রেস পার্টি এটিকে বিদেশি প্রভাব ও স্বচ্ছতার অভাবের উদাহরণ হিসেবে তুলে ধরেছে। প্রশ্নটা এখানে মোদির ব্যক্তিগত নৈতিকতার চেয়েও বড়। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অস্বচ্ছ মধ্যস্থতাকারী ও প্রভাবশালীদের ভূমিকা কতটা গ্রহণযোগ্য? অনিল আম্বানির মতো শিল্পপতিরা কি কেবল ব্যবসায়িক প্রতিনিধি, নাকি তারা আনুষ্ঠানিক কূটনীতিকের ভূমিকাও পালন করেন? আর যদি করেন, তবে তাদের জবাবদিহি কোথায়? ভারতের আরেক গুরুত্বপূর্ণ নাম হরদীপ সিং পুরী। একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে তার সঙ্গে অ্যাপস্টেইনের যোগাযোগ প্রথমে বিনিয়োগ ও ব্যবসার প্রসঙ্গেই সীমাবদ্ধ ছিল বলে দাবি করা হয়। রিড হফম্যানের মতো প্রযুক্তি উদ্যোক্তাদের ভারতে বিনিয়োগে আগ্রহী করা, মোদি সরকারের অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরা, এসবই একজন সাবেক কূটনীতিকের স্বাভাবিক কাজের অংশ হতে পারে। কিন্তু প্রশ্ন জাগে, কেন এই কাজের জন্য একজন দণ্ডিত যৌন অপরাধীর ম্যানহাটনের টাউন হাউসে বারবার ব্যবহার করা হলো? কেন এক্সোটিক আইল্যান্ড থেকে ফিরে এলে বই দেওয়ার কথা বলা হলো? এখানেই নৈতিক সীমারেখা ঝাপসা হয়ে যায়। হয়তো আইনি অপরাধ নেই, কিন্তু নৈতিক বিচারে এমন যোগাযোগ একজন রাষ্ট্রীয় প্রতিনিধির জন্য কতটা গ্রহণযোগ্য, সে প্রশ্ন থেকেই যায়। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কেভিন রাডের নাম অ্যাপস্টেইনের ক্যালেন্ডারে থাকা বিষয়টি আরও জটিল। রাড দাবি করেছেন তিনি কখনো অ্যাপস্টেইনের সঙ্গে দেখা করেননি, কিন্তু নথিতে দেখা যায় তার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং অ্যাপস্টেইন নিজেই তার উপস্থিতির কথা উল্লেখ করেছেন। যদি সত্যি দেখা না হয়ে থাকে, তাহলে কেন এমন প্রস্তুতি? আর যদি দেখা হয়ে থাকে, তবে কেন তা অস্বীকার করা হচ্ছে? এই দ্বিধা কেবল ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতার প্রশ্ন নয়, বরং কূটনৈতিক স্বচ্ছতারও প্রশ্ন। একজন সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান রাষ্ট্রদূতের প্রতিটি উচ্চ পর্যায়ের সাক্ষাৎই রাষ্ট্রীয় গুরুত্ব বহন করে, বিশেষ করে যখন সেই সাক্ষাৎ একজন বিতর্কিত ব্যক্তির সঙ্গে।
যুক্তরাজ্যের পিটার ম্যান্ডেলসনের ক্ষেত্রে বিষয়টি আরও স্পষ্ট আর্থিক লেনদেনে গড়িয়েছে। অ্যাপস্টেনের কাছ থেকে $৭৫,০০০ পাওয়ার বিষয়টি যদিও তিনি স্মরণে আনতে পারছেন না বলে দাবি করছেন, তবে রাজনৈতিকভাবে এটি অতি মারাত্মক। ব্রিটিশ রাজনীতিতে এটি প্রমাণ করে যে ক্ষমতার কেন্দ্র ও অর্থের সম্পর্ক কতটা গভীর এবং কখনো কখনো অস্বচ্ছ। অস্ট্রেলিয়ার খনিকর সংস্কারের বিরোধিতায় অ্যাপস্টাইনের সঙ্গে তার আলোচনা প্রমাণ করে যে অ্যাপস্টাইন কেবল যৌন অপরাধী ছিলেন না, বরং তিনি বৈশ্বিক নীতি ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। এখানেই প্রশ্ন ওঠে, অ্যাপস্টাইন কি নিজ উদ্যোগে এসব করতেন নাকি অন্য শক্তিশালী গোষ্ঠীর প্রতিনিধি ছিলেন? নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে মারিটের সঙ্গে অ্যাপস্টেইনের দীর্ঘ ও ঘনিষ্ঠ যোগাযোগ রাজপরিবারের নৈতিক মানদণ্ড নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রায় 1000 বার তার নাম থাকা প্রেমঘন ভাষা, ব্যক্তিগত অনুভূতি বিনিময়, এসবকে নিছক সামাজিক সৌজন্য বলা কঠিন। বিশেষ করে যখন একই সময়ে নরওয়ের রাজপরিবার ইতিমধ্যেই এক কেলেঙ্কারির মুখোমুখি, তার ছেলের বিরুদ্ধে গুরুতর যৌন অপরাধের অভিযোগ ওঠায়। এখানে ব্যক্তিগত ও পারিবারিক আচরণ, ক্ষমতার অপব্যবহার এবং সামাজিক দায়বদ্ধতার প্রশ্ন এক সূত্রে মিলিত হয়েছে। রাজপরিবার, যারা প্রতীকীভাবে নৈতিকতার মানদণ্ড হিসেবে বিবেচিত, তাদের এমন যোগাযোগ সমাজে কী বার্তা দেয়? স্লোভাকিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরোস্লাভ লাইচাকের পদত্যাগ প্রমাণ করে যে কিছু দেশে অন্তত রাজনৈতিক দায় স্বীকারের সংস্কৃতি এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জন্য অ্যাপস্টেইনের সঙ্গে নারী বিষয়ক বার্তা বিনিময় এবং সাক্ষাৎ রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য বলেই বিবেচিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন অন্য দেশগুলোতে এই মাত্রার দায়বদ্ধতা দেখা যাচ্ছে না? এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি মৌলিক বাস্তবতার দিকে ইঙ্গিত করে। বিশ্ব রাজনীতিতে ক্ষমতাবানদের জন্য এক ধরনের নীরব দায় মুক্তির বলয় তৈরি হয়েছে। অ্যাপস্টেইনের মতো ব্যক্তি সেই বলয়ের ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন বলেই এত বছর ধরে তিনি অপরাধ করেও প্রায় অক্ষত থাকতে পেরেছেন। তার ব্যক্তিগত সম্পদ, সামাজিক যোগাযোগ এবং তথাকথিত গোপন তথ্য তাকে এক ধরনের অদৃশ্য সুরক্ষা দিয়েছিল। আজ নথি প্রকাশের পর আমরা কেবল সেই বলয়ের কিছু অংশ দেখতে পাচ্ছি। এটি পুরো চিত্র নয়। এখানে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নথিগুলো প্রকাশ না হলে এসব সম্পর্কের অনেকটাই অজানাই থেকে যেত। একই সঙ্গে গণমাধ্যমের দায়িত্ব হলো অভিযোগ ও প্রমাণের মধ্যে পার্থক্য স্পষ্ট রাখা। কাউকে নাম থাকার জন্য অপরাধী বানানো যেমন অন্যায়, তেমনি নৈতিক প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া আরও বড় অন্যায়। কারণ গণতন্ত্র কেবল আইনি দায় নয়, নৈতিক দায়বদ্ধতার উপর দাঁড়িয়ে থাকে। অ্যাপস্টেইন কেলেঙ্কারি আমাদের শেখায় যে বৈশ্বিক রাজনীতিতে আজ কেবল রাষ্ট্র বনাম রাষ্ট্রের খেলা নয়, এটি ব্যক্তি, কর্পোরেশন, গোপন নেটওয়ার্ক এবং অদৃশ্য প্রভাবের জটিল সমীকরণ। মোদি থেকে কেভিন রাড, পিটার ম্যান্ডেলসন থেকে নরওয়ের রাজ পরিবার, সবাই কোনো না কোনোভাবে এই সমীকরণের অংশ হয়ে উঠেছেন। কারো ভূমিকা সক্রিয়, কারো হয়তো নিছক অসতর্ক, কিন্তু ইতিহাসে তাদের নাম এখন এক বিতর্কিত অধ্যায়ের সঙ্গে জড়িয়ে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এরপর কি? এই নথিগুলো কি সত্যিকারের সংস্কারের পথ খুলবে, নাকি কিছুদিনের রাজনৈতিক উত্তেজনার পর সবকিছু আবার চাপা পড়ে যাবে? অতীত অভিজ্ঞতা বলে ক্ষমতাবানরা প্রায়ই ঝড় সামলে নেয়, কিন্তু ডিজিটাল যুগে তথ্যের স্মৃতি দীর্ঘস্থায়ী। আজ যে প্রশ্নগুলো উঠেছে, পররাষ্ট্রনীতিতে অস্বচ্ছ প্রভাব, শিল্পপতি ও অপরাধীর মধ্যস্থতা, রাজনীতিকদের নৈতিক মানদণ্ড, এসব প্রশ্ন আগামী দিনেও ফিরে আসবে। কারণ অ্যাপস্টেইন কেবল একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি ব্যবস্থার উপসর্গ। আর যতদিন সেই ব্যবস্থা বদলাবে না, ততদিন নতুন অ্যাপস্টেইন, নতুন কেলেঙ্কারি, নতুন নথি আমাদের সামনে আসতেই থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।